ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করব, দেখো আগের দিন কি আলোচনা করেছিলাম। আগের দিন আলোচনা করেছিলাম ইলেকট্রোড পোটেনশিয়াল, অর্থাৎ তড়িৎদ্বার বিভব নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং সেই তড়িৎদ্বার বিভবের মধ্যে একটা তড়িৎদ্বার বিভবটা কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা চিন্তা করেছিলাম। আমরা বলেছিলাম যে তড়িৎদ্বার বিভব দুরকমভাবে ক্যালকুলেশন আমরা করব। সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে, যেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড প্রমাণ বিজারণ বিভব। মূলত প্রমাণ বিজারণ বিভব দিয়ে আমাদের ক্যালকুলেশন করা হয়। তাছাড়া আমরা নন স্ট্যান্ডার্ড ওয়েতেও ক্যালকুলেশন করতে আমরা জানবো, সেগুলো পরে আমরা জানবো বলেছি। এবং নন স্ট্যান্ডার্ড ওয়েতে যখন ক্যালকুলেশন করবো তখন কিন্তু নান্স সমীকরণ ব্যবহার করব। আজকে দেখো, যেটা আমরা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ওয়েতে যখন ক্যালকুলেশন করা হয় তখন টেম্পারেচার কত থাকে? টেম্পারেচার থাকে 298 কেলভিন। প্রেশার কত থাকে? প্রেশার থাকে 1 অ্যাটমসফিয়ার। আর কনসেন্ট্রেশন কত থাকে? কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। তো তাদেরই ক্ষেত্রেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কিন্তু ক্যালকুলেশন করে থাকি। এবং স্ট্যান্ডার্ড ওয়েতে যখন ক্যালকুলেশন করে থাকি তখন আমরা কাকে রেফারেন্স হিসেবে মানি? স্ট্যান্ডার্ড ওয়েতে যখন ক্যালকুলেশন করে থাকি তখন কিন্তু আমরা সি বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে রেফারেন্স হিসেবে মনে করি। এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের গঠন আমরা আগের দিন দেখিয়েছিলাম। এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যে তড়িৎ যে বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মান, সেটাকে 0 ভোল্ট বা প্রমাণ জারণ বিভবের মান সেটাকে 0 ভোল্ট হিসাবে ক্যালকুলেশন করা হয়। এবং কোনো কোষের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কীভাবে কাউন্ট করা সেটাও দেখিয়েছিলাম। নিশ্চয়ই মনে আছে তোমাদের, আরেকবার একটু রিভিশন করে নিই যে কোনো কোষের তড়িৎচালক বল যদি ই হয় তাহলে ই ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। ই ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড, অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডটা শনাক্ত করো এবং ক্যাথোড অ্যানোড শনাক্ত করে এখানে ক্যাথোড অ্যানোড শনাক্ত করে এই ক্যাথোডের থেকে অ্যানোডেরটা বিয়োগ দাও, তাহলেই কিন্তু আমরা ওই কোষের তড়িৎচালক বল পেয়ে যাব। এবং এটা যেটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু বিজারণ বিভব নিয়ে কিন্তু আমরা ব্যবহার হয়েছে। বিজারণ বিভব এটা কিন্তু আমরা ব্যবহার করেছি। এটা যদি স্ট্যান্ডার্ড ওয়েতে হতো তাহলে আমি কি বলেছিলাম দেখো, তাহলে আগের দিন বলেছিলাম যে ই নট সেল যদি স্ট্যান্ডার্ড ওয়েতে যদি ক্যালকুলেশন করা তাহলে কি পাবো? তাহলে পাবো কি ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। এটা বলেছিলাম ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। বা ক্যাথোডটাকে কোন দিকে লেখা হয়? ক্যাথোডটাকে সেলের কিন্তু ডান দিকে লেখা হয়। সেই জন্যে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি যে এখানে ই নট রাইট মাইনাস ই নট লেফট। অ্যানোডটাকে বাঁ দিকে প্রকাশ করা হয়। সেই লোন কতটা বলেছিলাম? লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। তো আজকে আমরা জেনে নেব, ধরো এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড দিয়ে আমরা কিভাবে অন্য যেসব ধাতুগুলো আছে তাদের কি করে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল প্রমাণ বিজারণ বিভব বার করব। সেটাই তো আমাদের বার করতে হবে যে কীভাবে বার করব। তো আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে আমরা এই দিকে এঁকেছি। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা আমরা এঁকেছিলাম, মনে আছে গঠনটা নিশ্চয়ই। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের মধ্যে এইখানে আমরা কি নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম একটা সলিউশন। কিসের সলিউশন? এইচ সেলের সলিউশন নিয়েছিলাম। এবং তার মোলারিটি কত? তার মোলারিটি হচ্ছে 1 মোলার। এইচ সেল সলিউশন নিয়েছিলাম কারণ এর মধ্যে এইচ প্লাস আয়ন থাকবে যার দারুত্ব হবে 1 মোলার করেছিলাম। আর গ্যাস চেম্বার তৈরি করেছিলাম। একটা গ্যাস চেম্বারটা এইদিকে একটা চেম্বার তৈরি থাকবে। এই চেম্বারটা আমি এইদিকে আঁকছি তাহলে সুবিধা হবে। এই চেম্বারটা এইদিকে আঁকছি। তা চেম্বারের মধ্য দিয়ে এই চেম্বারের মধ্য দিয়ে কি পাঠানো হয়েছিল? হাইড্রোজেন গ্যাসটা পাঠানো হয়েছিল। হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়েছিল এবং তার প্রেসার কত ছিল? তার প্রেসার ছিল 1 atm। নিশ্চয়ই তোমরা কপি করেছো। আর এখানে কি ছিল? একটা প্ল্যাটিনামের একটা আস্তরণযুক্ত একটা ব্লক ছিল। প্ল্যাটিনামের একটা ব্লক ছিল। প্ল্যাটিনামের ব্লকটা এদিকে কিন্তু একটা তড়িৎবাহী তার দিয়ে বার করা ছিল। তো আমরা দেখো, আমরা যেহেতু বিজারণ বিভবটা বার করব, বিজারণ বিভব বার করতে গেলে আমরা বিজারণ বিভবটা অন্য কোনো পদার্থের বলতে অন্য কোনো এলিমেন্টে যখন বিজারণ বিভব বার করব, এই হাইড্রোজেন, এটা হচ্ছে সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে আমরা যখন বিজারণ বিভব বার করব তখন বিজারণটা কোথায় হয়? বিজারণটা হয় ক্যাথোডে। ক্যাথোডটা কোন দিকে থাকে? ক্যাথোডটা থাকে ডান দিকে। তাহলে আমরা এর সাপেক্ষে কিন্তু আমরা ডান দিকে সেই ইলেকট্রোড পোটেনশিয়ালটা বার করার চেষ্টা করব। কারণ আমরা তো বিজারণ বিভব বার করতে চলেছি। ইউপ্যাক বলেছিল যে বিজারণ বিভব বার করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা আমি জিঙ্কের ইলেকট্রোড পোটেনশিয়ালটা বার করতে চাইছি, প্রমাণ বিজারণ বিভবটা বার করতে চাইছি। স্ট্যান্ডার্ড আমি জিঙ্ক ধাতুর এসআরপি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবটা বার করতে চলেছি।
তাহলে জিঙ্ক ধাতুর এইখানে সেই কনসেপ্টটা করব, এখানে জিঙ্ক সালফেটের আস্তরণ, এখানে জিঙ্ক সালফেটের একটা দ্রবণ রাখবো এবং জিঙ্ক সালফেটের দ্রবণ রেখে এইখানে কি দেবো, এখানে সেই জিঙ্ক রড, আমি জিঙ্ক রড দেবো, জিঙ্ক রড। তো জিঙ্ক রড প্রবেশ করাবো, জিঙ্ক রড, এবং জিঙ্ক রড যদি প্রবেশ করানো হয় তাহলে এই দিকে রাখবো এবং এইখান থেকে এই দিক থেকে এই দিকে সার্কিটটাকে আমি যোগ করব এবং এইখানে একটা গ্যালভানোমিটার জাতীয় কোনো জিনিস রাখবো, যেটা কিন্তু তড়িৎ যদি চলে সেই তড়িৎ দ্বারা একটা মাপ দেবে গ্যালভানোমিটার, বা পোটেনসিওমিটারও রাখতে পারো, পোটেনসিওমিটার রাখলে এটা হবে। আর এই দিকে আমরা কি করেছিলাম, এই দিকে একটা, এই সার্কিটটা কমপ্লিট করার জন্য আমরা নর্মাল ওয়েতে এই দিক থেকে এই দিকে কিন্তু একটা উল্টানো ইনভার্টেড আমরা কিন্তু উল্টানো ইউটিউব নলের মধ্যে আমরা কি রেখেছিলাম, আমরা মূলত রেখেছিলাম যেটাকে আমরা বলেছিলাম সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজটা আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে, সল্ট ব্রিজ। তো এইটা সল্ট ব্রিজ থাকবে, এটা সল্ট ব্রিজ থাকবে। তো এই হচ্ছে মানে আমরা ক্যালকুলেশন করার নিয়ম। এবার দেখো এই দিকটা কি ঘটবে, এই দিকটায় তো বিজারণ ঘটবে। তাহলে আমরা কি করব, দেখো আমরা যদি এই দুটোর এটা তো একটা সেল গঠিত হলো, যার বাঁ দিকে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আর ডান দিকে হচ্ছে জিঙ্ক ধাতু দিয়ে তৈরি একটা ইলেকট্রোড, জিঙ্ক ধাতুর একটা ইলেকট্রোড পোটেনশিয়াল পাবো। এবং এই ইলেকট্রোড পোটেনশিয়ালে এই যে এখানে যে মানটা পাওয়া যাবে সেই সেখানের মানটাকে আমরা যদি এখানে প্রমাণ অবস্থায় ধরি, এখানে ইনট সেল যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ইনট সেল ইজ ইকুয়াল টু কি পাবো, ইনট সেল মানে এই সেলটা প্রমাণ অবস্থায় বিজারণ বিভবটা আমরা কি হিসাবে কাউন্ট করব, ইনট সেল ইজ ইকুয়াল টু এই যে ইনট সেলটা যেটা পেলাম সেটা হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল, প্রমাণ বিজারণ বিভব না, ওই কোষের তড়িৎচালক বলটা আমি কিভাবে কাউন্ট করবো। তড়িৎচালক বল কাউন্ট করার নিয়ম হচ্ছে, দেখো ইনট ক্যাথোড কোনটা, এখানে ক্যাথোড হচ্ছে জিঙ্কের ক্যাথোড। তাহলে আমি এখানে করছি কি ইনট ক্যাথোড, অর্থাৎ জিঙ্কের যে বিজারণ বিভব সেই ইনট ক্যাথোড, জিঙ্কের বিজারণ বিভব মাইনাস ইনট অ্যানোড। অর্থাৎ আমরা অ্যানোড মানে কি, অ্যানোড হচ্ছে এই হাইড্রোজেনের মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, কারণ এখানে জারণ ঘটনাটি ঘটেছে এবং এখানে কিন্তু বিজারণ ঘটনাটি কিন্তু এই দিকটায় ঘটবে। বিজারণ ঘটনাটা ঘটবে মানে কি ঘটবে, বিজারণ ঘটনাটা ঘটবে মানে দেখো এখানে Zn2+ থেকে দুটো ইলেকট্রন নিয়ে Zn এ পরিণত হবে। এটা কিন্তু বিজারণ বিভব বার করতে গেলে কিন্তু Zn2+ থেকে দুটো ইলেকট্রন নেবে এবং দুটো ইলেকট্রন নিয়ে কিন্তু জিঙ্ক ধাতুটা উৎপন্ন করবে। এটাই কিন্তু বিজারণ বিভব হিসেবে কাউন্ট করা হবে এবং বিজারণ বিভব হিসেবে কাউন্ট করা হবে এবং এইটাই বিজারণ বিভবটা, এই বিজারণ বিভবটা এইভাবেই কাউন্ট করা হবে, কারণ এখানে বিজারণ ঘটছে। আর এইটাতে কি হবে, এটাতে জারণ ঘটবে। তো এইটার মানটা আমরা কি করেছিলাম, দেখো এইটার মানটা যে এইটার এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের আমরা যদি বিজারণ বিভব করি, বিজারণ বিভব হচ্ছে 0 ভোল্ট বিজারণ বিভব, আর যদি অক্সিডেশন যদি জারণ বিভব করি, জারণ বিভব হচ্ছে 0 ভোল্ট, জারণ বিভব 0 ভোল্ট। তাহলে দেখো এখানে E0 সেলের মানটা কি পাবো, ইনট সেলের মানটা পাবো, ইনট সেলের মানটা যেটা পাবো সেটা হচ্ছে এখানে E0 ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড মানে কি, অ্যানোডের মানটা কত, অ্যানোডে তো অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত, অক্সিডেশন পোটেনশিয়ালের মান 0 ভোল্ট, কারণ হাইড্রোজেনের সাপেক্ষে করা হয়েছে। এবার দেখো এইখানে যে ইনট সেল যেটা পাবো সেই ইনট সেলের মানটাই হবে কিন্তু ইনট ক্যাথোডের মান, এটা পাওয়া গেল। এবং এক্ষেত্রে অর্থাৎ এখানে যে পোটেনসিওমিটার বা গ্যালভানোমিটারের যে মানটা আমরা পাবো সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে যদি করা হয় তাহলে এই দিকে যে ধাতুটা আছে তারই কিন্তু প্রমাণ বিজারণ বিভবের মানটা কিন্তু নির্দেশ করবে, এবং এখানে যদি জিঙ্ক থাকে, এটা যদি একদম পোটেনসিওমিটারের যে পার্টটা দেবে সেই জিঙ্ক ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান, প্রমাণ এসআরপির মান, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ বিজারণ বিভবের মান হবে এখানে -0.76 ভোল্ট, এটা জিঙ্ক ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান। তো এইভাবে যে কোনো ধাতুর কিন্তু আমি এই দিকে ডান দিকে আমি সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে যে কোনো ধাতুর বিজারণ বিভবটা আমরা কিন্তু এই হাইড্রোজেনের সাপেক্ষে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আর হাইড্রোজেনের বিজারণ বিভবটাকে বা জারণ বিভব যদি শূন্য ধরে আমরা কিন্তু এইটার ক্যালকুলেশন করতে পারি। কিন্তু জিঙ্ক ধাতু রাখি তাহলে জিঙ্কের ক্যালকুলেশন হবে, এখানে যদি জিঙ্ক কপারের যদি ইলেকট্রোড রাখি তাহলে কপারের ক্যালকুলেশন হবে। সুতরাং সেরকমভাবে প্রত্যেকটা ধাতুর কিন্তু আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বার করতে পারবো এবং প্রত্যেকটা ধাতুর ইলেকট্রোড পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, মানে আমরা যেটা বার করছি সেটা তো ইলেকট্রোড পোটেনশিয়ালের মধ্যে কোনটা, রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল প্রত্যেকটা বার করে যাবে এবং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান দ্বারাই কিন্তু আমরা ওই ইলেকট্রোকেমিক্যাল
সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজকে কিন্তু আমরা কাউন্ট করেছিলাম। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান দিয়েই আমরা কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কাউন্ট করেছিলাম। তাহলে নিশ্চয়ই আমাদের যেটা আজকের আলোচনা ছিল, আমি বলেছিলাম যে অন্য কোনো ধাতুর তড়িৎদ্বার বিভবটা, বিজন বিভবটা আমরা কীভাবে হাইড্রোজেনের সাপেক্ষে কাউন্ট করব, নিশ্চয়ই বুঝতে পারলে। হাইড্রোজেনটাকে বাঁদিকে দেবে, বাঁদিকে মানে এখানে অ্যানোড, আর এখানে যেটা অন্য কোনো ধাতুর যে তড়িৎ বিজন বিভব যখন ক্যালকুলেশন করা হবে সেটা কিন্তু ডান দিকে দিতে হবে, কারণ এখানে বিজন বিভব ক্যালকুলেশন হচ্ছে মানে ডান দিকে কিন্তু ক্যাথোড থাকবে। এই জায়গাটা তোমাদের কিন্তু পরিষ্কার রাখতে হবে। তো এই জায়গাটা আমরা করবে। এবং দেখো এইখানে যদি আমরা যদি গ্যালভানিক সেলে যদি আমরা করে থাকি, এবার দেখো এখানে প্রমাণ বিজারণ বিভবের মান অনুযায়ী আমরা একটা জিনিস দেখাই, আরও তোমাদের এই জায়গাটা খুব কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। প্রমাণ বিজারণ বিভবের মান অনুযায়ী কিন্তু আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম যে তড়িৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কিন্তু আমরা করেছিলাম, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সেই ওপরের দিকে আমরা কি কি মান দিয়েছিলাম, দেখো আমরা ওপরে রেখেছিলাম লিথিয়াম, একদম উপরে ছিল লিথিয়াম প্লাস, তারপরে কি ছিল লেকার কার বলেছিলাম কে প্লাস, Ca2 প্লাস, লেকার কার নামাঙ্গ এরোপ্লেন Na প্লাস, Mg2 প্লাস এবং Al2 প্লাস। দেখো এইগুলো সবই কিন্তু আমরা কি করছি, দেখো আমি আরেকবার রিভিশন করছি, এটা প্রমাণ বিজারণ বিভবের SRP প্রমাণ বিজারণ বিভবের এই জায়গাটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রমাণ বিজারণ বিভবের ইনক্রিজিং মান, অর্থাৎ ক্রমবর্ধমান মান অনুযায়ী কিন্তু আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তৈরি করেছিলাম। Al3+, এটা হয়েছিল। এরপরে দেখো এরপরে জল ছিল, তো জল এখানে লাগবে না, জল বাদ দিয়ে এবার 7 নম্বরে জল ছিল, সে আমরা ইলেকট্রোলাইটিক সেলে বলেছিলাম। তো তারপরে যেটা হবে মোটামুটি কি হবে, আমি সেই একটা কোড করেছিলাম, জাম কলা ফেলে ক্যাডবেরি নিয়ে নিকেল সোন পাপড়ি ফেরি করো হাতে, মানে ফেরি করো এরকম করে কয়েকটা জিনিসের তোমাদের নাম মনে রাখতে হবে। মূলত দেখো হাতে এইচ করেছিলাম, সোন পাপড়ি ফেরি করো হাতে, মানে এবার অন্য যেগুলো ছিল কিন্তু আমাদের মূলত যেগুলো এখানে ব্যবহার করতে হবে সেগুলো কি কপার, এজি, এইউ এরকম। তো সেই কথাটা নিয়ে এবং লাস্টে দেখবে একদম লাস্টে আসছে F মাইনাস A প্লাস যদি আমি ধরি A প্লাস, আচ্ছা A প্লাস হিসাবে আমি ধরছি A প্লাস। তো এই হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবং এই ক্রমবর্ধমান যে আমরা যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে যে প্রমাণ বিজন বিভব মানটা পেলাম, যে প্রমাণ বিজন বিভবের মানটা হচ্ছে এইরকমভাবে সাজানো হয়েছিল। তোমরা ইলেকট্রোলাইটিক সেলেও পড়েছিলে। অনেক কিছু কথা এখানে জানার আছে। দেখো হাইড্রোজেনের প্রমাণ বিজন বিভবের মান কত, 00 ভোল্ট। হাইড্রোজেন প্রমাণ বিজন বিভবের মান হচ্ছে 00 ভোল্ট। তাহলে ওপরের দিকে যেগুলো থাকবে তার মানটা হচ্ছে নেগেটিভ, ওপরের দিকে যেগুলো থাকবে তার মানটা নেগেটিভ পাওয়া যাবে। এবং এক্ষেত্রে দেখো Zn2+ এর ক্ষেত্রে আমি মান কত পেয়েছি, Zn2+ এর মান পেয়েছি প্রমাণ বিজন বিভবের মান -0.76 ভোল্ট, এটা পেয়েছি। তো দেখো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর সব থেকে উপরে আছে লিথিয়াম। তো লিথিয়ামের কি হবে, লিথিয়ামের এই প্রমাণ বিজারণ বিভবের মানটা সব থেকে কম হবে, হচ্ছে লিথিয়ামের। এবং সেই প্রমাণ বিজারণ বিভবের মানটা লিথিয়ামের ক্ষেত্রে কত, লিথিয়ামের ক্ষেত্রে -3.05 ভোল্ট। এইটার ক্ষেত্রে মানটা কত, লিথিয়ামের ক্ষেত্রে -3.05 ভোল্ট। কারণ দেখো এটা তো ইনক্রিজিং মান, তাহলে উপরে যেটা থাকবে, মানে ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান মান, তাহলে উপরে যেটা থাকবে তার মানটা সব থেকে ছোট হবে। আর নিচে যেটা থাকবে এইগুলো, এই দেখো কপারের পরে এখানে হাইড্রোজেনের পরে যেগুলো আছে কপার প্লাস বা Ag প্লাস বা Au প্লাস, এদের কিন্তু বিজন বিভবের মানটা কিন্তু ধনাত্মক হবে। এই যেমন Cu2+ এর ক্ষেত্রে বিজন বিভবের মানটা হয়ে যাচ্ছে Cu2+ এর ক্ষেত্রে 0.34 ভোল্ট, Cu2+ এর ক্ষেত্রে বিজন বিভবের মানটা হচ্ছে 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট। ও Cu2+ এর ক্ষেত্রে এর মানটা হচ্ছে 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট। ওটা পজিটিভ মান, এটা পজিটিভ ধনাত্মক, কারণ জিরোর পরে আছে ইনক্রিজিং। এবং দেখো সব থেকে F+ এ যখন আসছো তখন কিন্তু এই ধনাত্মক মানটা কিন্তু সব থেকে বেশি হবে, কারণ প্রমাণ বিজন বিভবের মানটা F+ এর সব থেকে বেশি হবে, কারণ F+ হচ্ছে সব থেকে নিচে আছে। এবং F+ এর ক্ষেত্রে এই মানটা দাঁড়াবে +2.2
0.87 ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সব থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবে, সেটা তোমরা এখানে নোট করবে। এই জায়গাটাই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। প্রমাণ বিজারণ এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কাছে এই তড়িৎ রাসায়নিক বৈশিষ্ট্যে এই কথাটা যোগ করবে, মানে নোট করবে, তড়িৎ রাসায়নিক বৈশিষ্ট্য করবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যার ধনাত্মক মান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যার ধনাত্মক মান যত বেশি, যার ধনাত্মক মান যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। এই কথা মনে রাখতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যার ধনাত্মক মান যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। সেটাই তো হচ্ছে। কারণ এটা ইনক্রিজিং ওয়েতে আমরা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল কিন্তু বার করেছিলাম, বিজারণ বিভবটা বার করেছিলাম। তাহলে দেখো বিজারণ বিভবের মানে বিজারিত হওয়ার প্রবণতা। বিজারিত হওয়ার প্রবণতা যদি ওপর থেকে নিচের দিকে আসে, বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে এবং সেটাতে বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। এবং যার বিজারিত হওয়ার প্রবণতা যত বেশি, সে কিন্তু তত ভালো জারক রূপে আচরণ করবে। অর্থাৎ সে তত ভালো জারক, কারণ সে তত ভালো জারক। এই কথা তোমরা নোট করবে। যার ধনাত্মক মান যত বেশি, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মানে প্রমাণ বিজারণ বিভব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ধনাত্মক মান যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। আর বিজারিত হওয়ার প্রবণতা যত বেশি, নিচে বিজারিত হওয়ার প্রবণতা যত বেশি হবে, সে তত ভালো জারক রূপে আচরণ করবে। অর্থাৎ দেখো এখানে F+ আছে, F+-এর ধনাত্মক মানটা সব থেকে বেশি, অর্থাৎ F+-এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। আর ইলেকট্রন গ্রহণ করে যদি বিজারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি হয়, তাহলে এই ফ্লোরিনটা কিন্তু খুব ভালো জারক দ্রব্য রূপে কাজ করবে। এই কথাটা আমি বলতে চাইছি। এবার দেখো এই যার এসআরপির ধনাত্মক মান যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, সে তত ভালো জারক। এই জায়গাটা তোমাদের ভালো করতে হবে এবং এই জায়গাটা ভালো রাখতে হবে। এবং দ্বিতীয় নম্বর দেখো, এসআরপির যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত মানটা, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক মাইনাস হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক মাইনাস মানটা পাবো স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, প্রমাণ জারণ বিভব। এটা আমরা করেছিলাম, প্রমাণ জারণ বিভব স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল পাবো। এবার দেখো আমরা এখানে 3 নম্বর লেখো যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মানটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মানের ঠিক বিপরীত। অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান যা পাবে, তার সঙ্গে মাইনাস গুণ করে দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখো যেটা এখানে 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান যত বেশি, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান যত বেশি, তত ভালো সেই পদার্থের সেই পদার্থের বা মৌলের বা সেই পদার্থের স্ট্যান্ডার্ড অক্সিজেন পোটেনশিয়ালের মান যত বেশি, সেই পদার্থের অক্সিজেন পোটেনশিয়ালের ধনাত্মক মান, এটা বড় পজিটিভ মান, ধনাত্মক মান স্ট্যান্ডার্ড অক্সিজেন পোটেনশিয়ালের ধনাত্মক মান যত বেশি, সেই পদার্থের নিজে জারিত হওয়ার প্রবণতা তত বেশি। এই জায়গাটা বুঝতে হবে। জারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর জারিত হওয়ার প্রবণতা যার যত বেশি, সে কিন্তু তত ভালো বিচারক। তাহলে জারিত হওয়ার প্রবণতা তত বেশি, অর্থাৎ সে তত ভালো জারক, জারিত হওয়ার প্রবণতা যত বেশি, সে তত ভালো বিচারক। এই জায়গাটা ভালো করে ধরতে হবে। এবার আমি যেটা বলতে চাইছি, দেখো তোমাকে যদি এখানে প্রশ্ন পড়ে, ধরো এইখানে দেখো এখানে কয়েকটা মান দিয়ে আমি বলছি। ধরো Fe2+ আর Zn2+ এর মান দেওয়া আছে, আর Fe2+ এর মান হচ্ছে -0.44 ভোল্ট। এই জিনিসটা তোমাদের দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে যে Zn2+ না Fe2+, কার বিজারিত হওয়ার প্রবণতা কত বেশি, কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বা কে ভালো জারক পথ রূপে আচরণ করবে, ভালো করে বোঝো। তোমাকে ধরো জিঙ্কের Zn2+ এর প্রমাণ বিজারণ বিভবের মান -0.76 ভোল্ট দিয়ে দিয়েছে, আর এফির
প্রমাণ বিজারণ বিভবের মান -0.44 ভোল্ট দিয়ে দিয়েছে। এখন তোমাকে বলেছে, তো এইখান থেকে এই দুটো মান তোমাকে গিভেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় যে Zn2+ এর মান তোমাকে দিয়ে দিয়েছে -0.76 ভোল্ট, এটা দিয়ে দিয়েছে, আর Fe2+ এর মান তোমাকে দিয়ে দিয়েছে প্রমাণ বিজারণ বিভবের মান -0.44 ভোল্ট। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান তোমাকে দিয়ে প্রমাণ বিজারণ বিভবের মান দিয়ে দিয়েছে। প্রশ্ন করেছে যে কার বিজারিত হওয়ার প্রবণতা, কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি, আর কে ভালো জারক, এই দুটোর মধ্যে কে ভালো জারক। দেখো এখানে দেখো, আমি দেখতে হবে যে ধনাত্মক মানটা তোমার যদি এই রিলেশনশিপটা মুখস্থ থাকে তাহলে একবারই পারবে, এই মানগুলো মুখস্থ করার দরকার নেই। যে নিচে আছে তার ধনাত্মক মানটা তত বেশি। দেখো এখানে -0.76 ভোল্ট আর -0.44 ভোল্ট, কোন মানটা বেশি? নিশ্চয়ই -0.44 ভোল্টটা, এই মানটা বেশি, মানে একের কাছাকাছি, মাইনাসের দিকে, তো মাইনাসের দিকে যত কম হবে সেটা হচ্ছে সেই মানটা তত বেশি হবে, সেটাই তো। তাহলে দেখো Fe2+ এর এখানে কিন্তু রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান হচ্ছে -0.44 ভোল্ট, অর্থাৎ এই Fe2+ কিন্তু Fe2+ এর বিজারিত হওয়ার প্রবণতা কিন্তু তত বেশি হবে। কারণ দেখো যার ধনাত্মক মান যত বেশি, তার ধনাত্মক মান মানে কি? ধনাত্মক মান মানে পজিটিভের দিকের মানটা, পজিটিভের দিকের মান, মানে -0.76 মানে 0.44 ভোল্ট। তাহলে ধনাত্মক মানটা আমি বলতে চাইছি, ধনাত্মক এই অর্থে বলতে চাইছি, যার পজিটিভের দিকে মানটা যত বেশি সে তত কিন্তু ভালো বিজারক, তত কিন্তু ভালো বিজারিত হওয়ার প্রবণতা তার তত বেশি। তাহলে দেখো এখানে Fe2+ আর Zn2+ এর ধনাত্মক মানটা কার বেশি? ধনাত্মক মানটা হচ্ছে -0.44 এর বেশি। তাহলে এ কিন্তু অত্যন্ত সহজেই দুটো ইলেকট্রন নিয়ে কিন্তু সহজেই কিন্তু বিজারিত হয়ে যেতে পারবে, কারণ এটা বিজারণ ক্ষমতার উপর বিজারিত হওয়ার প্রবণতা অনুযায়ী এটা নির্ধারিত হয়েছে। এবং এটা যদি বিজারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে এই ভালো জারক রূপে আচরণ করবে, অর্থাৎ Fe2+ ভালো জারক রূপে আচরণ করবে। ঠিক আছে, Fe2+ কিন্তু ভালো জারক রূপে আচরণ করবে, এটা ভালো। এবার দেখো, এবার তুমি এই কোশ্চেনটাকে একটু অন্য রেসপেক্টিভেও ভাবতে পারো। খুব আমি তোমাকে বোঝাচ্ছি, এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান যদি এটা হয় তাহলে তাহলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কি হবে? স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান এই Zn থেকে Zn2+, এইখানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান তো এরকম ভাবে হবে। Zn2+ থেকে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালটা কি হয়? Zn2+ থেকে Zn, দুটো ইলেকট্রন গ্রহণ করলে Zn এ গেল। আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কি হবে? Zn থেকে Zn2+, তাহলেই অক্সিডেশন হচ্ছে বোঝানো যাবে। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত হবে? এই রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত, অর্থাৎ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত? 0.76 ভোল্ট, প্লাস 0.76 ভোল্ট স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। আর এখানে কি হবে? Fe থেকে Fe2+, এইটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত হবে? এই স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হবে +0.44 ভোল্ট, এরকম ভাবে দেখা যেতে পারে। এবং তুমি দেখো এখানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের বলছে, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ধনাত্মক মান যত বেশি সেই পথে নিজে জারিত হওয়ার প্রবণতা তত বেশি। তাহলে দেখো স্ট্যান্ডার্ড অক্সিডেশন ধনাত্মক মানটা কার বেশি? এই জিঙ্কের, অর্থাৎ এই পদার্থ জিঙ্ক থেকে Zn2+ জারিত হওয়ার প্রবণতা কিন্তু বেশি। আর জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় কিন্তু এই Zn2+ কিন্তু ভালো বিজারক রূপে আচরণ করবে। তোমাকে যদি বিজারক রূপে যদি আচরণ করতে বলে, মানে দেখাতে বলে, তাহলে তুমি অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে বার করবে। যার অক্সিডেশন পোটেনশিয়ালের মান যত বেশি তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর যার জারিত হওয়ার প্রবণতা যত বেশি সে তত ভালো বিজারক। তাহলে তোমাকে যদি এখানে দেখো কে ভালো জারক, এখানে জারকটা যেটা দিয়েছে সেটা তুমি যদি যখন জারক বার করতে বলো তখন তুমি রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দিয়ে বার করবে, জারক যখন ব্যবহার করতে হবে। কারণ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান যার যত বেশি তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর বিজারিত হওয়ার প্রবণতা যার যত বেশি সে কিন্তু তত ভালো জারক। তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়াল যদি বার করে ধনাত্মক মানটা কার বেশি? Fe2+, তো Fe2+ এর স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালের মান বেশি, তাহলে তো বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বিজারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে ভালো জারককে Fe2+। এবার যদি তোমাকে বলে ভালো বিজারক, তাহলে কিন্তু তুমি অক্সিডেশন পোটেনশিয়ালের মান দিয়ে বার করার চেষ্টা করবে।
অক্সিডেশন পোটেনশিয়ালের মান কিন্তু হয়তো বা দেয়া থাকবে না, কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের মান তো দেয়া থাকবে। রিডাকশন পোটেনশিয়াল এই মানগুলো কিন্তু গিভেন দেয়া থাকবে। তো রিডাকশন পোটেনশিয়ালের মান যদি দেয়া থাকে তাহলে তুমি তার বিপরীত মান করে দাও, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল। যেমন Zn2 প্লাসে যদি রিডাকশন পোটেনশিয়ালের মান -0.76 ভোল্ট হয়, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কি হবে? অক্সিডেশন পোটেনশিয়াল হবে +0.76 ভোল্ট। আর Fe2 প্লাসে যদি রিডাকশন পোটেনশিয়ালের মান -0.44 ভোল্ট হয়, তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত হবে? +0.44 ভোল্ট। তাহলে দেখো এবার অক্সিডেশন পোটেনশিয়ালের ধনাত্মক মানটা যার যত বেশি, অক্সিডেশন পোটেনশিয়ালের ধনাত্মক মান যার যত বেশি, সে কিন্তু তত জারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। তাহলে অক্সিজেনের পরে ধনাত্মক মানটা কার কত বেশি? দেখো এখানে জিঙ্কের থেকে Zn2 প্লাসের এই মানটা তত বেশি, এবং যত বেশি এর জারিত হওয়ার প্রবণতা তত বেশি, এবং জারিত হওয়ার প্রবণতা যার যত বেশি সে তত ভালো বিজারক। অর্থাৎ এখানে Zn2 প্লাস তত ভালো বিজারক। এটা দিয়েও বার করা যাবে। Fe2 প্লাস যদি জারক যখন বার করতে বলবে, খুব ভালো করে কথাটা বার করে নাও, যে কোনো দুটো তিনটে কম্পারিজনে যদি জারক বার করতে বলে তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দিয়ে বার করতে হবে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ধনাত্মক মান যার যত বেশি সে তত ভালো জারক, কারণ নিজে বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আর যখন বিজারক বলবে তখন কিন্তু স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে বার করে। স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালের মানটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দিলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান যত বেশি তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর জারিত হওয়ার প্রবণতা যত বেশি তত কিন্তু বিজারক হিসাবে সে ভালো হবে। সিম্পল ইজ দ্যাট, আর কিছু কিন্তু এখানে কঠিন নয়। এবং এইটা তো একদম নিশ্চিত, যদি যদি এইটা তাহলে কপি করেছো, এইটা তাহলে কপি করেছো, এবং তোমাদের এই কয়েকটা জিনিস, এই শর্ট ট্রিক্সগুলো তোমাদের কিন্তু কয়েকটা জানতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি অনেকগুলো প্রশ্নও এখানে করাবো, সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি তোকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে নিচের দিকে আছে সে তার কি হবে? তার নিজে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে। আর বিজারণটা কোথায় ঘটে? বিজারণটা ঘটে হচ্ছে ক্যাথোডে। অর্থাৎ এই দুটো, এইখানে যদি এতগুলো তো ধাতু আছে, এই ধাতুগুলো দিয়ে যদি তড়িৎদ্বার একটা কোনো গ্যালভানিক সেল যদি তৈরি করা হয়, তাহলে ক্যাথোড হিসাবে আমরা কাকে ব্যবহার করব? যে নিচের দিকে, যার পজিশন যত নিচের দিকে সে, তাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। তাহলে এখানে লিখবে যে পরের পয়েন্টে লিখবে, পরের পয়েন্টে 4 নম্বর পয়েন্ট হয় মনে, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইসি করছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে যে ধাতুটি থাকবে, সে কিন্তু যে ধাতু থাকবে সেটি ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হবে। নিশ্চয়ই বুঝতে পারলে, কোনো মুখস্থ নয়। ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হবে, ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে নিচের দিকে যে ধাতু থাকবে সেটি ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে, কারণ ক্যাথোডে তো বিজারণটা ঘটে, আর নিচের দিকে যেটা থাকবে তার তো বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, তাহলে নিচে ক্যাথোড হিসেবে সেটা ব্যবহার হবে। আর যেটি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ঠিক বিপরীত, দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে উপরের দিকে যে ধাতু থাকবে সেটি অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে, অ্যানোড তড়িৎদ্বার হিসাবে এই কয়েকটা কথা তুমি লিখে নাও, তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, এই পরিষ্কার রাখতে হবে। এবার তুমি মেলাও, দেখো আমরা গ্যালভানীয় সেলের একটা উদাহরণ করেছিলাম, ড্যানিয়েল সেলে আমাদের ক্যাথোড কোন দিকটা ছিল? ক্যাথোড ছিল কপার দণ্ড ছিল, কপার রড ছিল, আর আমাদের জিঙ্ক রড ছিল। তো কপার রড আর জিঙ্ক রডের মধ্যে কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি? CO2 প্লাসের। মানে ওই এখানে তো যখন জারণ যখন ক্যালকুলেশন করবো তখন তো সেই একটা আয়ন সমন্বিত দ্রবণ, আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে তো তড়িৎদ্বারটাকে রাখতে হবে। সেই অর্থে এখানে আয়ন সমন্বিত যে দ্রবণটা, সেই দ্রবণের যে CO2 প্লাসের বিজারিত হওয়ার প্রবণতা কিন্তু তত বেশি। সুতরাং এখানে কিন্তু CO2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে যখন সিউতে পরিণত হচ্ছে ড্যানিয়েল সেলে, সেটা কিন্তু কোথায় বিক্রিয়া? সেটা কিন্তু ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে। এবং যেটা অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে কে হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যানোডে জিঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে জিঙ্ককে ব্যবহার করার কারণ জিঙ্কের Zn থেকে Zn2 প্লাস রূপে, দেখো তড়িৎ রাসায়নিক উপরের দিকে অবস্থিত, তড়িৎ রাসায়নিক জিঙ্কটা হচ্ছে উপরের দিকে অবস্থিত, তড়িৎ রাসায়নিক উপরের দিকে যদি থাকে সেক্ষেত্রে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে।
এবং যে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা যে আমরা রেজোলিউশনটা লিখে মানে গ্যালভানিক সেলটা লিখেছিলাম, গ্যালভানিক যে ড্যানিয়েল সেলের বিক্রিয়াটা কি দিচ্ছি দেখো, এই Zn থেকে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন এরকম বার করলাম। এবং এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কপার থেকে আর এখানে কি হলো, এখানে হচ্ছে জারণ অক্সিডেশন হাফ সেল, জারণ হাফ সেল, অক্সিডেশন হাফ সেল। আর Cu2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গেইন হয়ে এখানে কি হয়েছিল, কপার। এটা কি, এটা বিজারণ ঘটেছিল রিডাকশন হাফ সেল। এবং এই দুটো যোগফল করে আমরা সম্পূর্ণ বিক্রিয়া পেয়েছিলাম। এই দুটো যোগ করলে কি হয়েছিল, এই দুটো ইলেকট্রন কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হয়েছে Zn Cu2 প্লাস, এবং এখান থেকে কি হয়েছিল Zn2 প্লাস এবং প্লাস Cu প্লাস। এবার দেখো তাহলে এই কোষের যদি আমরা ক্যাথোড ব্যবহার করি, এই কোষের যদি ক্যাথোডটা ব্যবহার করি, ক্যাথোড কি, ক্যাথোড হচ্ছে এখানে ক্যাথোড হিসেবে কিন্তু আমরা কপার দণ্ডকে ব্যবহার করব। কারণ এখানে কপারের এটা ক্যাথোড হিসাবে বিচারণ হবে, কারণ Cu2 প্লাস থেকে দুটো ইলেকট্রন ব্যবহার করে আমরা কপারে যাচ্ছি। তাহলে দেখো Cu2 প্লাস থেকে তাহলে ক্যাথোড হিসাবে ব্যবহার করব, সেটাই তো হয়েছে। তাহলে দেখো আমরা যদি এই ড্যানিয়েল সেলের যদি আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে চাই, ইনট সেল মানে প্রমাণ অবস্থায় যদি বার করতে চাই, তাহলে দেখো ইনট সেল ড্যানিয়েল সেলের ক্ষেত্রে ইনট সেল ইজ ইকুয়াল টু কি, ইনট ক্যাথোড। ক্যাথোড হিসেবে কে ব্যবহার করা হয়েছে, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে এইটা ইনট Cu2 প্লাস থেকে দুটোই Cu2 প্লাস থেকে Cu তে পরিণত হয়েছে, এটা হচ্ছে ক্যাথোড। ইনট ক্যাথোডের মানটা, ক্যাথোডে এটা হয়েছে, অর্থাৎ ইনট ক্যাথোড মানে কি, ক্যাথোডে যে ধাতুটা ছিল তার প্রমাণ বিজারণ বিভব মাইনাস অ্যানোডে যে ধাতুটা ছিল, অ্যানোডে কোন ধাতুটা ছিল, অ্যানোডে ছিল জিঙ্ক ধাতু। জিঙ্ক ধাতুতে জারণ ঘটেছে, কিন্তু এখানে তো আমাদের দেখাতে হবে প্রমাণ বিজারণ বিভব হিসেবে, কারণ এইখানে যে E0 অ্যানোডটা আছে এই মানটা কি, এই মানটা তো বিজারণ বিভবের মান। তাহলে এখানে বিজারণ বিভবের মানটা কিভাবে প্রকাশ করব, এখানে বিজারণ বিভবের মানটা প্রকাশ করব এইটা Zn2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গেইন হয়ে কি হচ্ছে Zn এ পরিণত হচ্ছে। এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান। অর্থাৎ ক্যাথোডে যে ধাতুটা দেওয়া আছে তার প্রমাণ বিজারণ বিভবের মান, আর অ্যানোডে যে ধাতুটা দেওয়া আছে তার প্রমাণ বিজারণ বিভবের মানটা মাইনাস করে দাও। মাইনাস করে দিলেই কিন্তু আমরা এখানে ইনট সেলের মানটা পেয়ে যাব। এবং এখানে ইনট সেলের মান কি হবে দেখো, এখানে এখানে Cu এর কোন এই কপারের কত 0.34 ভোল্ট, অর্থাৎ প্লাস 0.34 ভোল্ট, এটা বিজারণ বিভবের মান, মাইনাস যে মাইনাস 0.34 ভোল্ট মাইনাস এখানে ইনট এটা জিঙ্কের Zn2 প্লাস থেকে এটার মান কত দেখো, মাইনাস 0.76 দুটো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস 0.34 প্লাস 0.76 অর্থাৎ কত আসছে 1.10 ভোল্ট। এটা এই ড্যানিয়েল সেলের তড়িৎচালক বলের মান কত হবে 1.10 ভোল্ট। অর্থাৎ ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব থেকে অ্যানোডের প্রমাণ বিজারণ বিভবটাকে তোমার মাইনাস করতে হবে। মাইনাস করে দিলেই কিন্তু আমরা আমরা কিন্তু তড়িৎচালক বলের মানটা E0 ইনট সেলের মানটা কিন্তু পেয়ে যাব। এবং ক্যাথোড কে হিসেবে ব্যবহৃত হবে, তোমার যদি এই তড়িৎ মুখস্থ থাকে, ক্যাথোড আমি তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে হবে, যে নিচের দিকে থাকবে সে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে এবং যে উপরের দিকে থাকবে সে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। এখানে দেখো তোমাকে একটা কথা বলি, যদি Cu2 প্লাস আর Ag প্লাস দিয়ে যদি তোমার Cu2 প্লাস আর Ag প্লাস দিয়ে যদি তোমার কোনো সেল তৈরি হতো, Cu2 প্লাস আর Ag প্লাস দিয়ে, তাহলে কে Cu2 প্লাস আর Ag প্লাস দিয়ে যখন সেল তৈরি হচ্ছে তাহলে কে ক্যাথোড হিসেবে ব্যবহার হবে, Ag প্লাস, কারণ Ag প্লাসের স্থানটা নিচের দিকে আর Cu2 প্লাসের স্থানটা উপর দিকে, তখন কিন্তু Cu2 প্লাস তখন কিন্তু অ্যানোড রূপে ব্যবহার হবে। মানে Cu2 প্লাস বলতে Cu দণ্ডটা অ্যানোড রূপে ব্যবহার হবে, মানে Cu দণ্ডটা তখন জারণ হবে, Cu থেকে Cu2 প্লাস হবে। আর এখানে Ag প্লাস থেকে এজিটা যে পরিণত সেটা কিন্তু ক্যাথোড রূপে ব্যবহার হবে। আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যেটা বলতে চাইছি আমি যেটা বলতে চাইছি যে ধরো একটা সেল তৈরি করেছে, সেই সেলের মধ্যে দিয়ে Cu2 প্লাস আর Ag প্লাস দিয়ে, মানে Cu2 প্লাস আর Ag কপার আর Ag দিয়ে সেল তৈরি করতে হবে। তাহলে দেখো Ag প্লাসের তো বিজারণ বিভবটা বেশি, Ag প্লাসের বিজারণ বিভবটা বেশি বলে Ag প্লাসটা কিন্তু কি হবে, Ag প্লাসটা বিজারিত হবে। আর বিজারিত হলে ক্যাথোড কোনটা থাকবে, তাহলে এখানে দেখো Ag প্লাসটা যদি বিজারিত হয় তাহলে Ag প্লাসটা বিজারিত হয়ে Ag প্লাস একটা ইলেকট্রন নেবে এবং এখানে তৈরি করবে Ag, সিলভার তৈরি করবে। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে রিডাকশন তো রিডাকশন কোথায় হয়, রিডাকশন হয় ক্যাথোডে। এটা রিডাকশন হচ্ছে কোথায়, ক্যাথোডে, এটা হচ্ছে ক্যাথোড। আবার দেখো এখানে Cu2 প্লাসের প্রমাণ বিজারণ বিভবের মানটা কম,
প্রমাণ বিজারণ বিভবের মানটা যদি কম হয় তখন কিন্তু তার জারণ হবে। Cu2+ এর জারণ হবে না, Cu2+ এর জারণ হবে না, সিউ জারণ হবে। এখানে কিন্তু সিউ থেকে জারণ হবে, সিউ থেকে Cu2+ আসবে, এটা জারণ হবে। সিউ থেকে Cu2+ আসবে এবং দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এটা জারণ হবে। এটা হচ্ছে জারণ, ব্যাস জারণ হলো। এবার তুমি এটাকে যোগ করতে হবে, অ্যাড করো। এটা যদি অ্যাড করো তাহলে দেখো আমি কি বলেছিলাম, তখনই অ্যাড করার সময় যখন ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। এখানে ইলেকট্রন সংখ্যা কত 1, এখানে ইলেকট্রন সংখ্যা কত 2, এটা অ্যাড হবে না। তাহলে অ্যাড কখন হবে, যখন এটাকে আমি 2 দিয়ে গুণ করব, 2Ag প্লাস 2 ইলেকট্রন 2Ag, তাহলে এখানে 2 কেটে যাবে, তখন কি বিক্রিয়াটা হবে 2Ag প্লাস সম্পূর্ণ বিক্রিয়াটা প্লাস Cu থেকে 2Ag প্লাস Cu2+, এই বিক্রিয়াটা হচ্ছে। এবং এক্ষেত্রে যদি তড়িৎচালক বলের মানটা নির্ণয় করতে, তাহলে কি করবে, এক্ষেত্রে তড়িৎচালক বলের মানটা নির্ণয় করতে দিলে এক্ষেত্রে কি করবে, যে E0 সেল যদি করা হয় তাহলে কি হবে, যে E0 ক্যাথোড হিসেবে কে ব্যবহার করা হয়েছে, এই রিডাকশন হয়েছে, অর্থাৎ E0 Ag+ থেকে Ag, এটা হচ্ছে ক্যাথোড। আর অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়েছে, অ্যানোড হিসেবে কপার, এটা ব্যবহার হয়েছে। কিন্তু এর রিডাকশন পোটেনশিয়ালের মান মানে Cu2+ থেকে কিন্তু Cu-তে, কারণ এখানে বিজারণ বিভব। তাহলে এখান থেকে মাইনাস ইলেকট্রন E0 Cu2+ থেকে Cu, এরকম প্রকাশ হবে। এবং দেখো এই ক্ষেত্রে এই যদি Ag+ এর থেকে এই মানটা, Ag+ এর মানটা কত আমি দেখে বলছি। Ag+ এর মানটা হচ্ছে, দাঁড়াও, Ag+ এর মানটা আমি বলছি, Ag+ থেকে মানটা হচ্ছে 1.45 ভোল্ট, এরকম কিছু মানটা হবে 1.45 ভোল্ট। তাহলে Ag+ এর যদি মানটা এখানে 1.45 ভোল্ট হয়, আর মাইনাস এই মানটা কত, E0 এখানে মানটা কত হবে 0.34, এবং এটা যদি মাইনাস করো যে ভোল্টটা আসবে সেটা হচ্ছে E0 সেলের মানটা হবে। এবং একটা কথা তো নিশ্চিত, E0 সেল সবসময় কিন্তু ধনাত্মক মান হবে। যে E0 সেল যখন মানটা বার করবে সবসময় ধনাত্মক হবে, কারণ তুমি তো ধনাত্মক হবে, মানে কি, তুমি তো ক্যাথোড থেকে উপরে অ্যানোডটা বাদ দিচ্ছ। খুব ভালো করে শোনো, ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভবটা তো বাদ দিচ্ছ, আর ক্যাথোডের বিজারণ বিভবের মানটা তো বেশি, তবেই না সে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে বেশি থেকে কম যদি মাইনাস করো তাহলে কিন্তু মানটা ধনাত্মকই আসবে। অর্থাৎ E0 সেল অলওয়েজ পজিটিভ, E0 সেল অবশ্যই কিন্তু ধনাত্মক হবে। যদি E0 সেলের মান ক্যালকুলেশন যদি ঋণাত্মক মান যদি হয়ে যায়, তাহলে তোমাকে ধরতে হবে যে তোমার সার্কিটের কিছু গন্ডগোল আছে, তুমি সার্কিটটা উল্টোভাবে সাজিয়েছো, সেই জন্য E0 সেলটা উল্টো দিকে হয়ে গেছে, সেই জন্য E0 সেলের মানটা নেগেটিভ আসছে। কিন্তু E0 সেলের মানটা কিন্তু সবসময় পজিটিভ হবে, এই কথাটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এবং দেখো এইখানে যে ইউপ্যাক, আমি এটা মুছছি, যে IUPAC যে এই যে রিপ্রেজেন্টেশন, এই যে গ্যালভানীয় কোষ বা এই জাতীয় কোষের যে সাংকেতিক প্রকাশটা তুমি কিভাবে করবে, যে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, ইউপ্যাক কি বলছে, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। তাহলে আমাদের যেটা আলোচনা করব, যে গ্যালভানীয় কোষের বা এই জাতীয় কোষের সাংকেতিক প্রকাশ, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। এই গ্যালভানীয় কোষটা আমরা কিভাবে সাংকেতিক মানে ইউপ্যাক নমেনক্লেচার, কিভাবে ইউপ্যাক সিস্টেম অনুযায়ী প্রকাশ করব। সবসময় সেই লোন কথাটা ব্যবহার করতে হবে, লোন, LOAN, লোন, লেফট অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। তাহলে দেখো এইখানে এটা তো ড্যানিয়েল সেলের, এই বিক্রিয়াটা আমরা অনেকক্ষণ ধরেই করছি, এর আগের এপিসোডেও করেছি। এই ড্যানিয়েল সেলে সবসময় বাঁ দিকটা কি হবে, বাঁ দিকটা হচ্ছে জারণ, মানে লেফট অক্সিডেশন। জারণটা কার হয়েছে, জারণ হয়েছে Zn থেকে Zn2+। এখানে তুমি যদি প্রকাশ করো তাহলে কি হবে, Zn একটু স্ল্যাশ দিয়ে Zn2+। এখানে কিন্তু কোনো বিজারণ বিভব বা ওইসব কিছু মান দিয়ে লোকায় হচ্ছে না, জাস্ট জারণটা লিখলে Zn থেকে Zn2+। এবং এই Znটা কি হিসেবে, Znটা আছে সলিডে, আর Zn2+ কি, Zn2+ হচ্ছে অ্যাকুয়াস, কারণ Zn2+ তো Zn2+ এর আয়নটা তো মূলত কোথায়, মূলত Zn থেকে Zn2+, Zn2+ হচ্ছে ZnSO4 থেকে এসেছে, সেই Zn2+ আয়নটা সেই জন্য এখানে অ্যাকুয়াস রূপে প্রকাশ করা হচ্ছে, কারণ Zn2+ আয়নের অস্তিত্বটা তো অ্যাকুয়াস ফর্মেই আছে, সুতরাং অ্যাকুয়াস রূপে প্রকাশ করা হচ্ছে। এবার এইখানটায় এই দিকটায় সল্ট ব্রিজ, এদিকটা সল্ট ব্রিজ দিয়ে দিলে, এটা হচ্ছে এই দুটো দাঁড়িয়ে একটু বড় দাঁড়িয়ে লিখলে মানে সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজের পরে এখানটায় তুমি কি করলে, এটা বিজারণ, এদিকটা হচ্ছে লেফট সাইড,
লেফট সাইডে কি হবে, লেফট সাইডে হচ্ছে অ্যানোড এবং লেফট সাইডে কি হবে অক্সিডেশন, এটা অক্সিডেশন পোরশনটা তুমি দেখিয়ে দিলে। আর রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশনটা তুমি বিপরীত দেখে দাও, রিডাকশন কি কারটা থেকে কার হচ্ছে, CO2+, এটা CO2+ এর অ্যাকোয়াস ফর্মে, মানে কপার সালফেট ছিল, কপার সালফেট বা ওই জাতীয় লবণটা, তো কপার সালফেট CO2+ থেকে এখানে স্ল্যাশ দিয়ে এখানে কিন্তু Cu, এটা কিন্তু পরিণত হচ্ছে সলিডে, Cu থেকে এটা সলিডে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। এইটা হচ্ছে বাঁদিকটা হচ্ছে জারণ আর ডান দিকটা হচ্ছে বিজারণ। দেখো বাঁদিকটা জারণ হয়েছে, এখানে কিন্তু কোনো বিজারণ বিভব বই জাতীয় কিছু নেই, এখানে জাস্ট জারণ আর বিজারণটাকে বাঁদিকটা জারণ দ্বারা প্রকাশ করবে, ডান দিকটা কিন্তু বিজারণ দ্বারা প্রকাশ করবে। তো এইটা হচ্ছে গ্যালভানীয় প্রকাশ। যেমন এই সেলটা যদি তৈরি হতো, এই সেলটা কি গ্যালভানীয় কোষে প্রকাশ হতো, এই সেলটার মাধ্যমে। দেখো এই সেলটা কি প্রকাশ হতো, এই সেলটাকে যদি আমি প্রকাশ করতাম তাহলে বাঁ দিকটা জারণ কোন দিকটা আছে, জারণটা এইটা হয়েছে, অর্থাৎ Cu থেকে CO2+, এবং Cu-টা সলিড আর CO2+ হচ্ছে অ্যাকোয়াস, এবং এখানে সল্ট ব্রিজ দিয়ে দাও, সল্ট ব্রিজ। এবং বাঁ দিকটায় এবং ডান দিকটায় কি হবে, ডান দিকটা হচ্ছে জারণ হলে কি হবে, ডান দিকটা হচ্ছে বিজারণ হলে কি হবে, বিজারণ হলে দেখো এখানে কি হবে, বিজারণ হলে এখানে বিজারণটা কার হচ্ছে, এখানে Ag+ থেকে Ag, এটা হচ্ছে বিজারণ হয়েছে, Ag+ থেকে Ag+ হচ্ছে অ্যাকোয়াস আর Agটা কি, Ag হচ্ছে সলিড। তো এইটাই হচ্ছে এই সেলটার রিপ্রেজেন্টেশন। এরকম ভাবে রিপ্রেজেন্টেশন তোমাদের কিছু করতে দিয়েছে, করতে কিছু দেয়, রিপ্রেজেন্টেশন প্রকাশ করো। তো এই রকম ভাবে তোমাদের একটু ভালো করে একটু এই জায়গাটা দেখে নিতে হবে, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ কিভাবে করবে। আমি একটা দুটো কাজ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই একটা বিক্রিয়া দিয়েছে, তো একটা বিক্রিয়া টোটালটা দিয়ে দিয়েছে, Fe2+ থেকে Fe2+ অ্যাকোয়াস আর এখানে দিয়েছে C4+ অ্যাকোয়াস, এইখান থেকে বিক্রিয়াতে দিয়েছে, এটা দিয়েছে Fe3+ অ্যাকোয়াস ফর্মে আছে আর C3+ অ্যাকোয়াস। তো এইটাকে বলছে সাংকেতিক রূপে ইউপ্যাক ভাবে প্রকাশ করে। তো তুমি বিজারণটা দেখে নাও, কোন দিকটা জারণ কোন দিকটা বিজারণ হয়েছে, Fe2+ থেকে Fe3+, এটা কি হয়েছে দেখো, Fe2+ থেকে Fe3+, তো এটা কি হয়েছে, জারণ হয়েছে। জারণ হলে ইলেকট্রন কোন দিকে, ইলেকট্রন ডান দিকে, জারণ হয়েছে, এটা জারণ, এটা হচ্ছে অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন। আর C4+ থেকে দুটো ইলেকট্রন গেইন হচ্ছে, একটা ইলেকট্রন গেইন করে C3+ এ পরিণত হচ্ছে। এবং এটা কি হয়েছে, এটা হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে বিজারণ হয়েছে, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, রিডাকশন। তাহলে দেখো এবার যদি তুমি এই সেলটাকে যদি তুমি প্রকাশ করো তাহলে কিভাবে হবে, প্রথমে কি বলি, ডান দিকটা কি, বাঁ দিকটা হচ্ছে অক্সিডেশন, এই কথা মনে রাখতে হবে, লেফট অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। তাহলে অক্সিডেশন পার্টটা প্রকাশ করো, অক্সিডেশন কোনখানে হচ্ছে এইটা, তাহলে বাঁ দিকটা কি প্রকাশ করবে, Fe2+, এখানে অ্যাকোয়াস ছিল, অ্যাকোয়াস দেবে, Fe2+ অ্যাকোয়াস থেকে Fe3+ অ্যাকোয়াস ফর্মে ছিল, অ্যাকোয়াস দেবে, Fe3+ অ্যাকোয়াস, সল্ট ব্রিজ, এই সল্ট ব্রিজ দিয়ে দিলে, এদিকে টেনে দিলে। আর এখানে কি হলো, এখানে বাঁ দিকটা, ডান দিকটা কি হচ্ছে, ডান দিকটা রিডাকশনে কি হলো, C4+, এখানে অ্যাকোয়াস থেকে স্ল্যাশ দিয়ে C3+ অ্যাকোয়াস, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে সাংকেতিক প্রকাশ, এরকম ভাবে খুব ভালো করে করতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এবং আমাদের যে তড়িৎ রাসায়নিক যে শ্রেণীটা করেছি, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমাদের কী কী জিনিসটা, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কী কী জিনিস ঘটেছে। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একদম তুমি নিশ্চিতভাবে মনে রাখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে নিচের দিকে থাকবে সে কিন্তু ক্যাথোড রূপে আচরণ করবে, আর যে উপরের দিকে থাকবে সে কিন্তু অ্যানোড রূপে আচরণ করবে। এই জায়গাটা তোমাদের কিন্তু পরিষ্কার রাখতে হবে। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আরও কয়েকটা বৈশিষ্ট্য, আরও কয়েকটা বৈশিষ্ট্য এখানে ভালো করে করতে, তড়িৎ রাসায়নিক শ্রেণী মানে আরও কয়েকটা ব্যাখ্যা তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে সেই ব্যাখ্যাগুলো ভালো করে আমাদের করতে হবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি, সেই ব্যাখ্যা একটু কোশ্চেন অ্যান্সার টাইপের কিছু আলোচনা করি, তাহলে এই জায়গাটা আমরা শেষ করতে পারবো। দেখো যদি এখানে যদি বলে যে, এখানে যদি একটা বলে যে AU3+ থেকে AU, অর্থাৎ বিজারণ বিভবের মান, এই বিজারণ বিভবের মানটা দিয়েছে +1.45 ভোল্ট,
এই মানটা দিয়েছে 1.45 ভোল্ট। AU 3+ থেকে AU, অর্থাৎ AU 3+ রূপেও হতে পারে, এখানে দেওয়া আছে যেমন প্রশ্ন, অত মাথা কামানোর দরকার নেই। AU 3+ থেকে AU, অর্থাৎ এর মানটা দিয়েছে 0 প্লাস 1.45 ভোল্ট। আর CU2+ থেকে CU এর প্রমাণ বিজনবেগের মানটা দেওয়া আছে 0.34 ভোল্ট। এই মানটা দেওয়া আছে 0.34 ভোল্ট। এবার তোমাকে প্রশ্ন করেছে যে কে ভালো জারক, কে ভালো জারক রূপে আচরণ করবে। জারক কে ভালো জারক? তো জারক রূপে যখন আচরণ করবে তখন কি দেখতে বলেছিলাম? বিজারণ বিভবের মানটাই দেখতে বলেছিলাম। তো বিজারণ বিভবের মানটা যার যত ধনাত্মক, বিজারণ বিভবের মানটা যার যত ধনাত্মক তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর বিজারিত হওয়ার প্রবণতা যার যত বেশি সে তত ভালো জারক। তাহলে দেখো এখানে বিজারণ বিভবের মানটা ধনাত্মক কার বেশি? এর। বিজারণ বিভবের মানটা ধনাত্মক এর বেশি, এর যদি বেশি হয় এ ভালো, এ সহজে বিজারিত হবে, বিজারিত হলে ভালো জারক রূপে আচরণ করবে। অর্থাৎ এখানে জারক হচ্ছে কি, জারক রূপে যখন লিখবে তখন কিন্তু মূল মেটালটাকে লিখবে, অর্থাৎ এখানে AU সোনা, সোনাটাকে লিখবে AU হচ্ছে সোনা, তো সোনাটাকে লিখবে যে AU হচ্ছে এখানে খুব ভালো জারক রূপে আচরণ করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই জায়গাটা। আচ্ছা, এখানে আরো কয়েকটা প্রশ্ন এখানে আছে, দেখো এই বিক্রিয়াটা দিয়েছে। আচ্ছা, এখানে একটা দেয়া আছে, এরকম প্রশ্ন তোমাদের খুব পড়ে, পরীক্ষায় খুবই পড়েছে, যে SN2+ থেকে SN2+ প্লাস 2Fe3+, এখান থেকে SN4+ প্লাস 2Fe2+, এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত? এটা ইজ স্পন্টেনিয়াস? এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত? এই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত? অর্থাৎ বিক্রিয়াটা কি ঘটবে? কিছু মান দেয়া আছে, E0 Fe3+ থেকে Fe2+, এই মানটা দেয়া আছে, এই মানটা কত দেয়া আছে? এই মানটা দেয়া আছে 0.77 ভোল্ট প্লাস, এই মানটা দেয়া আছে। আর এখানে কি দেয়া আছে? E0 SN4+ থেকে SN2+, এর মানটা দেয়া আছে 0.15 ভোল্ট, এই মানটা দেয়া আছে, এই দুটো মান দেয়া আছে। এবং বলছে যে এই বিক্রিয়াটা কি সম্পন্ন হবে, এই বিক্রিয়াটা কি ঘটবে, দেখা যাক ঘটবে কিনা। আমি দেখা যাক এখানটা SN2+ থেকে SN4+, এখানটা কি হয়েছে? এটা জারণ হয়েছে, কারণ আমি বলেছিলাম দেখো জারণ কখন হয়? ইনক্রিমেন্ট ইন অক্সিডেশন স্টেট। তো ইনক্রিমেন্ট এখানে এই অক্সিডেশন স্টেটটা কত? 2, আর এই অক্সিডেশন স্টেট কত? 4। তাহলে ইনক্রিমেন্ট হয়েছে অক্সিডেশন স্টেটে, অক্সিডেশন স্টেট যদি ইনক্রিমেন্ট হয় তাহলে জারণ ঘটে, তাহলে এই বিক্রিয়াটা জারণ হয়েছে। আর Fe3+ থেকে Fe, এইটা কি হয়েছে? এটা কিন্তু বিজারণ হয়েছে, কারণ ডিক্রিমেন্ট ইন অক্সিডেশন স্টেট, বিজারণ। তুমি বার করলে এই বিক্রিয়া থেকে এটা। এবার এই মানটা থেকে বুঝতে হবে যে কার বিজারিত হওয়ার চান্স আছে। যার ধনাত্মক মানটা, এটা বিজারণ বিভবের মান দেওয়া আছে, বিজারণ বিভবের ধনাত্মক মানটা যার যত বেশি সে বিজারিত হবে। দেখা যাক বিজারণ বিভবের ধনাত্মক মানটা কার কত বেশি। দেখো বিজারণ বিভবের ধনাত্মক মানটা এখানে মানটা দিয়েছে 0.77 ভোল্ট, আর এখানে মানটা দিয়েছে 0.15 ভোল্ট, অর্থাৎ 0.77 ভোল্ট দেওয়া আছে। অর্থাৎ এই Fe3+ থেকে Fe2+ এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে যদি SN2+ থাকলেও। সুতরাং এখানে বিজারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে দেখো এই বিক্রিয়াটা বিজারণে আছে, যে Fe3+ থেকে Fe2+, এটা বিজারণ বিক্রিয়াটি আছে। সুতরাং এই বিক্রিয়াটা অবশ্যই কিন্তু স্বতঃস্ফূর্ত হবে, এটা স্পন্টেনিয়াস হবে। তুমি প্রথমে এই বিক্রিয়াটা খেয়াল করবে, বিক্রিয়াটা জারণ বিজারণটা শনাক্ত করবে। বিক্রিয়াটা জারণ বিজারণ মানটা শনাক্ত করার পরে তুমি ডেটাতে আসবে, ডাটাতে দেখবে ডাটাতে কি দেয়া আছে, ডাটাতে কি যেটা দেয়া আছে সেই অনুযায়ী কি বিক্রিয়াটা হচ্ছে। যদি সেই অনুযায়ী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, আর যদি সেই অনুযায়ী বিক্রিয়া না হয় তাহলে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটা হবে না। এখানে বিজারিত হওয়ার প্রবণতা কার বেশি? বিজারিত হওয়ার প্রবণতা Fe3+ থেকে Fe2+ এর বেশি, কারণ বিজারণ বিভবের মানটা ধনাত্মক, বেশি ধনাত্মক। বেশি যদি ধনাত্মক হয় তাহলে পজিটিভ মানটা বেশি, বেশি যদি ধনাত্মক হয় তাহলে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, এবং বিজারিত হয়েছে সেটাই তো, Fe3+ থেকে Fe2+ বিজারিত হয়েছে, সুতরাং এটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো Fe2+ থেকে Fe2+ প্লাস Cu, এখান থেকে Cu2+ প্লাস Fe, এই বিক্রিয়াটা এইটা কি স্বতঃস্ফূর্ত? ইজ স্পন্টেনিয়াস? এটা স্পন্টেনিয়াস হবে কি? এটা কি স্পন্টেনিয়াস হবে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। এর মানটা দেয়া আছে, দেখো এর মানটা দেয়া আছে, আমি বলে দিয়েছি যে Fe2+ থেকে Fe এর মানটা দেয়া আছে -0.44 ভোল্ট, ঠিক আছে। আর এইখানে দেয়া আছে Cu2+ থেকে Cu, এর মানটা দেয়া, এই মানগুলো গিভেন দেয়া থাকবে, প্লাস 0.34 ভোল্ট, মুখস্থ করার দরকার নেই, এই মানগুলো দেয়া থাকবে। তোমাকে প্রশ্ন করেছে
তুমি দেখো এই বিক্রিয়াটার দিকে খেয়াল করো প্রথমে, যে Fe2+ থেকে Fe, এটা কি হয়েছে, ডিক্রিমেন্ট ইন অক্সিডেশন স্টেট। অক্সিজেন স্টেটের সংখ্যাটা কমেছে, কারণ Fe2+ অক্সিজেন স্টেটটা হচ্ছে +2 আর Fe হচ্ছে 0। অক্সিজেন স্টেটের সংখ্যাটা কমলে কি হয়, অক্সিজেন সংখ্যা কমলে হয় বিজারণ। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে বিজারণ হয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে এটা হচ্ছে জারণ হয়েছে, অক্সিজেন ইনক্রিমেন্ট ইন অক্সিজেন স্টেট। তো এইবার তুমি নিচে ফিরে এসো, যে দেখো Fe2+ থেকে Fe এর দেওয়া আছে -0.44 ভোল্ট, আর Cu2+ থেকে Cu এর মানটা আছে 0.34 ভোল্ট। কার ধনাত্মক মানটা বেশি, এইটা না এইটা? এর ধনাত্মক মান বেশি। এটা প্রমাণ বিজয়নবাবুর মান দেয়। প্রমাণ বিজয়নবাবুর ধনাত্মক মানটা যার যত বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, অর্থাৎ সে বিজারিত হবে। অর্থাৎ Cu2+ থেকে Cu যদি হয় তাহলে বিক্রিয়াটা ঠিক আছে, কিন্তু এখানে তো হয়েছে Cu থেকে Cu2+, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না। দেখো নিশ্চয়ই বোঝাতে পারছি যে এইখানে Cu2+ থেকে Cu, এইটা তো ডেটা অনুযায়ী তো Cu2+ এর বিজারিত হওয়ার প্রবণতা হয়, কারণ ডেটা অনুযায়ী পজিটিভ মানটা তো Cu2+ এর বেশি, তাই Cu2+ তো বিজারিত হওয়ার চান্স থাকে। কিন্তু এখানে কি Cu2+ থেকে Cu হয়েছে না জারণ ঘটেছে? Cu থেকে Cu2+ হয়েছে, জারণ ঘটেছে। অর্থাৎ ডেটা যেটা দেওয়া আছে আর বিক্রিয়াতে যেটা হচ্ছে সেটা বিপরীত, সুতরাং বিক্রিয়াটি স্পন্টেনিয়াস হবে না। এই এরকম বিক্রিয়া কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ছে, এটা ভালো করে করবে। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীর গুরুত্বটা দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীর এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহারিক প্রয়োগ, এটা কয়েকটা ব্যবহারিক প্রয়োগ তোমাদের এটা ভালো করে করতে। তড়িৎ রাসায়নিক ব্যবহারিক প্রয়োগ, যে ইউজফুলনেস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল। তো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর মাধ্যমে বোঝা যাবে অনেক কিছু ঘটনা কিন্তু বোঝা যায়, যে কোন লঘু অ্যাসিড দ্রবণ থেকে H2 গ্যাস প্রতিস্থাপন। ধরো এইখানে ধরো লঘু অ্যাসিড দ্রবণ থেকে যে HCl, ধরো এখানে একটা অ্যাসিড দ্রবণ আছে, তো এইখানে জিঙ্ক বিক্রিয়া করে এখানে ZnCl2 আর H2 কে দিতে পারলো, হাইড্রোজেন গ্যাসটাকে প্রতিস্থাপিত করতে পারলো HCl থেকে। কিন্তু এখানে HCl এর সঙ্গে যদি কপার বিক্রিয়া করে তাহলে কিন্তু বিক্রিয়াটাকে হবে না এবং হাইড্রোজেন গ্যাসেরও প্রোডাকশন কিন্তু হবে না। এটা কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ দেখো, আমরা যদি এইটা তো অ্যাসিড, মানে অ্যাসিড থেকে অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা তো আমরা জানি। কিন্তু সব ধাতুর সঙ্গে বিক্রিয়াতেই কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? এই প্রশ্নটা কিন্তু উত্তর দেবে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো বিজারণ, এখানে যদি অ্যাসিড থেকে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটা প্রকৃতপক্ষে কি? দেখো এখানে ছিল H+ আয়ন, এখানে H+ আয়ন, মানে হাইড্রোজেনের যে অক্সিজেন স্টেটটা হচ্ছে +1, আর এখানে হাইড্রোজেন কত, এখানে 0। তাহলে 0 থেকে 1 এইটাতে যদি আসছে, এটা কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, বিজারণ হচ্ছে। 0 থেকে +1 থেকে যখন 0-তে যাচ্ছে, +1 থেকে যখন 0, ডিক্রিমেন্ট হচ্ছে অক্সিডেশন স্টেটে, তাহলে কি হচ্ছে, বিজারণ ঘটছে। অর্থাৎ কোনো অ্যাসিড থেকে যখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, তখন বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়। এবং বিজারণ বিক্রিয়াটা কোথায় সম্পন্ন হবে? বিজারণ বিক্রিয়াটা কার সম্পন্ন হবে? যদি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে নিচের দিকে আছে তার বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। দেখো এইখানে যদি আমি তুলনা করি, যে H+, এখানে তো HCl এর ক্ষেত্রে H+ আয়নটা আছে, অর্থাৎ H+ বিজারিত H2 তে যাবে। আর এখানে জিঙ্ক আছে, তো জিঙ্কের স্থানটা কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে, এই Zn স্থানটা কি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে, তাহলে আর জিঙ্কের স্থানটা নিচের দিকে। আর জিঙ্কের স্থানটা যদি নিচের দিকে থাকে, তাহলে জিঙ্কেরই তড়িৎ রাসায়নিকতে জিঙ্কের স্থানটা উপরের দিকে, আর হাইড্রোজেনের স্থানটা হচ্ছে নিচের দিকে। আর হাইড্রোজেনের স্থানটা যদি নিচের দিকে থাকে, তাহলে হাইড্রোজেনই তো বিজারিত হবে, এবং সেই কারণেই হাইড্রোজেন বিজারিত হয়ে H2 কিন্তু উৎপন্ন করছে। অর্থাৎ এটা থেকে এটাই পরিষ্কার যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে, সেই ধাতুগুলো দ্বারা কোনো অ্যাসিড থেকে H2 প্রতিস্থাপিত হবে। আর নিচের দিকে যে ধাতুটা আছে, হাইড্রোজেনের নিচে কপার আছে, কপার কিন্তু HCl থেকে প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ কপারের প্রমাণ বিজারণ বিভবের মানটা বেশি। কপারের যদি প্রমাণ বিজারণ বিভবের মানটা যদি বেশি হয়, তাহলে কপারই বিজারিত হবে। কপার যদি এখানে বিজারিত হয়, কপার বিজারিত হওয়ার টেন্ডেন্সি থাকবে, কপার বিজারিত যদি হয়, তাহলে HCl তো বিজারিত হলে তবে তো H2 উৎপন্ন করতে। তাহলে কপার বিজারিত হয়ে যাচ্ছে, মানে HCl কিন্তু আর বিজারিত হবে না। আর HCl যদি বিজারিত না হয়, তাহলে কিন্তু সেই অ্যাসিড থেকে আর কিন্তু হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে না। এটা ভালো করে দেখতে হবে।
এবার দেখো আরেকটা বলছে যে ধাতুর লবণ থেকে প্রতিস্থাপন, ধাতুর লবণ থেকে এটার প্রতিস্থাপন, মানে আমি এটা ধরো আমি ধরো এটা বলছে যে ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। তো ধাতুর লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন, যেমন ধরো এইখানে এই একটা বিক্রিয়া আছে, দেখো এখানে বলছে FeSO4 আর Cu, এখান থেকে FeSO4 আর Cu, এইটা FeSO4 আর Cu, এটা থেকে কিন্তু FeSO4 আর Cu, আচ্ছা আর এই বিক্রিয়াটা আর CuSO4 আর Fe, এই দুটো বিক্রিয়া তোমাকে দিয়ে দিয়েছি, CuSO4 আর Fe আর মানে অর্থাৎ এখানে Cuটা, আচ্ছা এখানে Cu আর বিক্রিয়াটা আমি করে দিচ্ছি, এখানে FeSO4 আর এখানে কপার আসছে, বুঝতে পারছো? আর এখানে যদি Cu আর FeSO4 বিক্রিয়া তাহলে কি হবে, CuSO4 আর এখানে Fe আসছে। এবার দেখো এইখানে এটা রেডিয়েশন শ্রেণীর ব্যবহারিক প্রয়োগের মধ্যে এটা পড়বে যে এই দুটো বিক্রিয়া দিয়ে যে এই দুটো বিক্রিয়ার মধ্যে কোনটা সম্ভব হবে কোনটা সম্ভব হবে না। অর্থাৎ এখানে দেখো একটা প্রতিস্থাপন বিক্রিয়া করছে, এখানে কপারটা আয়রন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এখানে আয়রনটা কপার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এবার দেখো এইখানে এখানে যেটা পরিণত হচ্ছে কপারের, এখানে জারণ সংখ্যা কত, +2, মানে Cu2+ হিসাবে থাকে, আর এখানে কপারের কি, কপারের হচ্ছে 0, মানে কপার যদি মুক্ত অবস্থা থাকে 0, তাহলে দেখো এখানে Cu2+ থেকে Cu, এটা কি হয়েছে, এটা হচ্ছে বিজারণ ঘটেছে, কারণ ডিক্রিমেন্ট হচ্ছে অক্সিডেশন স্টেটের বিজারণ, এবং রেডিয়েশন শ্রেণীতে সেটাই তো হবে যদি আয়রন আর Cu2+ থাকে, আয়রন আর Cu2+ থাকে, মানে Fe2+ আর Cu2+ থাকে, তাহলে কে বিচারিত হবে, এখানে আয়রন আছে কিন্তু Fe2+ হিসাবে যদি আমি তার আয়নটাকে যদি নিই, তাহলে বিজারণ বিভাবের প্রবণতা কার বেশি হবে, বিজারণ বিভাবের প্রবণতা কিন্তু Cu2+ এর হবে, বিজারণ বিভাবের ধনাত্মক মানটা দেখো Cu2+ এর বেশি, আর Cu2+ এর যেহেতু বেশি, সুতরাং এই বিক্রিয়াটাকে Cu2+, এখানে Cu2+ থেকে Cu তে বিজারণটা ঘটছে, এটা বিক্রিয়া অনুযায়ী এবং ডেটা অনুযায়ী তাই ঘটছে, সুতরাং এই বিক্রিয়াটা সম্ভব। অর্থাৎ এই যদি উপরের দিকে কোনো ধাতু থাকে, সেই উপরের ধাতু দ্বারা নিচের ধাতুকে প্রতিস্থাপন সম্ভব। রেডিয়েশনিতে উপরের দিকে যদি কোনো ধাতু থাকে, সেই উপরের দিকের ধাতু দ্বারা নিচের ধাতুকে প্রতিস্থাপন কিন্তু সম্ভব। কিন্তু নিচের দিকে যদি কোনো ধাতু থাকে, ধরো FeSO4, এখানে Fe জারণ সংখ্যা কত, +2, এখানে Fe জারণ সংখ্যা কত, 0, এটা কি হচ্ছে, এটা বিজারণ ঘটছে, কিন্তু এই বিজারণটা কি সম্ভব, এই বিজারণটা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে কপার আছে, এই কপার তো এখানে বিজারণ করবে, কপার তো এখানে FeSO4 কে বিজারিত করে Fe তে পরিণত করবে, কিন্তু কপার তো এখানে যদি Fe2+ এখানে কপার থাকে, তাহলে কপার তো নিজেই তো বিজারিত হয়ে যাবে, কারণ কপারের স্থানটা তো নিচের দিকে, তো রেশনিতে নিচের দিকে, তাহলে কপার নিজেই বিজারিত হয়ে যাবে, কপার নিজে বিজারিত হয়ে যাবে, মানে কি, কপার নিজে বিজারিত হয়ে যাবে, কপার কিন্তু FeSO4 কে বিজারিত করে Fe তে পরিণত করতে পারবে না। আর এক্ষেত্রে কি হচ্ছে, এখানে Fe CuSO4 কে বিজারিত করতে পারছে, কারণ Fe যে এটা বিজারণ বিভাবের মানটা -0.44 ভোল্ট, যদি তুমি অন্যভাবে চিন্তা করো, তাহলে ধনাত্মক, তাহলে জারণ বিভাবের মানটা 0.044 ভোল্ট, অর্থাৎ Fe জারিত হওয়ার প্রবণতা বেশি, মানে কি, Fe কিন্তু ভালো বিজারক রূপে কাজ করবে, এখানে কিন্তু Fe এখানে Cu2+ কিন্তু বিজারণ করে দিতে সক্ষম হচ্ছে, CuSO4 থেকে Cu তে বিজারণ করে দিতে সম্ভব হচ্ছে, সুতরাং এই বিক্রিয়াটা, নিচের বিক্রিয়াটা কিন্তু সম্ভব হবে না। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যদি উপরের দিকে কোনো ধাতু থাকে, সেই ধাতুটা দ্বারা নিচের দিকের ধাতুর প্রতিস্থাপন সম্ভব, আর নিচের দিকে যদি কোনো ধাতু থাকে, নিচের দিকের ধাতু দ্বারা উপরের দিকের কোনো ধাতু লবণ থেকে সেই ধাতুটাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। এটা তোমাকে ভালো করে করতে হবে। এবার দেখো বলেছে তড়িৎ শ্রেণীতে আরেকটা বলেছে ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তা। তো দেখো উপরের দিকে যে ধাতুগুলো আছে, উপরের দিকে ধাতুগুলোর প্রমাণ বিজারণ বিভাবের মানটা সব থেকে কম, খুব ভালো করে বলবো, প্রমাণ বিজারণ বিভাবের মানটা হচ্ছে মাইনাস, তাহলে প্রমাণ জারণ বিভাবের মানটা সব থেকে বেশি উপরের দিকে ধাতুগুলো, প্রমাণ বিজারণ বিভাবের মানটা যদি সব থেকে কম হয়, তাহলে প্রমাণ জারণ বিভাবের মানটা সব থেকে বেশি হবে, আর প্রমাণ জারণ বিভাবের মানটা যদি সব থেকে বেশি হয়, তাহলে জারিত হওয়ার প্রবণতা বেশি, আর জারিত হওয়ার প্রবণতা বেশি হয় বলে এদেরকে কিন্তু কোনোদিন মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এটা তো ক্লাস 10 থেকেই পড়ছো যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না,
এদেরকে কিন্তু কোনো খনিজ বা আকরিকের মধ্যে যৌগ অবস্থায় কিন্তু পাওয়া যায়। আর নিচের দিকে যেগুলো আছে সেগুলোর তো জারিত হওয়ার প্রবণতাটা কম, তার বিজারিত হওয়ার প্রবণতা বেশি। সুতরাং নিচের দিকে যে ধাতুগুলো আছে সেগুলোকে কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কারণ এখানে দেখো এজি এইউ এগুলো যে ধাতুগুলো আছে এগুলো নিচের দিকে আছে, এগুলো তো বিজারিত হওয়ার প্রবণতা বেশি। বিজারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু এরা কিন্তু অক্সিজেনের সঙ্গে আর কম্বাইন করবে না, কারণ অক্সিজেন যুক্ত হলে সেখানে জারিত হয়ে যাচ্ছে। সুতরাং নিচের দিকে ধাতুগুলো কিন্তু আমরা প্রকৃত মুক্ত অবস্থায় পেতে পারবো, আর উপরের দিকে ধাতুগুলো কিন্তু আমরা মুক্ত অবস্থায় পেতে পাবো না। এবার দেখো, এবার এটা বলে দিয়েছে যে আরেকটা বিজারণ পদ্ধতি ধাতু নিষ্কাশনের পদ্ধতিটা হবে। আর কোষের প্রমাণ তড়িৎচালক বল, কোষের প্রমাণ তড়িৎচালক বলটা এই তড়িৎ শ্রেণী থেকে পাওয়া যাবে। যে ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোড নিচের দিকে হবে আর অ্যানোডের বিজারণ বিভবটাকে মাইনাস করবে। ক্যাথোডের বিজারণ বিভব অ্যানোডের বিজারণ বিভবকে যদি মাইনাস করো তাহলেই কিন্তু আমরা প্রমাণ বিজারণ বিভবটা পেয়ে যাবো। ভালো করে করবে। আর আরেকটা কি, আরেকটা এইখানে যদি বলে তড়িৎ শ্রেণী অনুযায়ী সব থেকে ভালো জারক দ্রব্যকে, তড়িৎ শ্রেণী অনুযায়ী সব থেকে ভালো জারক দ্রব্য হচ্ছে, জারক দ্রব্য যদি বার করতে বলে তাহলে আমি কি বলবো, বিজারণ বিভবের মান দ্বারা করতে বলে। খুব ভালো করে নোট করে নেবে, এই প্রশ্ন কিন্তু তোমাদের নিজেকে অনেক সলভ করতে হবে। যে যদি সব থেকে ভালো জারক দ্রব্য যদি বার করতে বলে তাহলে বিজারণ বিভবের মানটা দিয়ে বার করবে। বিজারণ বিভবের ধনাত্মক মান যার যত বেশি সে কিন্তু তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, সে তত ভালো জারক। সুতরাং বিজারণ বিভবের ধনাত্মক মানটা কার সব থেকে বেশি, ফ্লুরিনের। অর্থাৎ ফ্লুরিনের যদি বিজারণ বিভবের ধনাত্মক মান যদি সব থেকে বেশি হয় তাহলে ফ্লুরিন হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, মানে F+ থেকে F+ থেকে F যার প্রবণতা বেশি। তো F যার যদি প্রবণতা বেশি হয় তাহলে ভালো বিজারিত হচ্ছে, বিজারিত হলে ভালো জারক রূপে আচরণ করবে। আর সব থেকে ভালো বিজারক রূপে আচরণ করবে, দেখো বিজারণ রূপে আচরণ করবে, এই বিজারণ বিভবের মানটা হচ্ছে এটা সব থেকে কম। আর বিজারণ বিভবের মানটা যদি সব থেকে কম হয় তাহলে জারণ বিভবের মানটা সব থেকে বেশি। আর জারণ বিভবের মানটা যদি সব থেকে বেশি হয় তাহলে জারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। আর জারিত হওয়ার প্রবণতা যদি সব থেকে বেশি হয় তাহলে কিন্তু সে ভালো বিজারক রূপে আচরণ করবে। অর্থাৎ লিথিয়াম তড়িৎ শ্রেণীতে সব থেকে ভালো বিজারক এবং ফ্লুরিন সব থেকে ভালো জারক। একদম টোটালি কনসেপচুয়াল ব্যাপার, কিচ্ছু নেই। এটা খুব ভালো করে করবে। যেটা এই কটা যে আলোচনা করলাম তার জিস্ট ওই একটাই, তড়িৎ শ্রেণীতে নিচের দিকে যেটা থাকবে তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, সে তত ভালো জারক। আর তড়িৎ শ্রেণীতে উপরের দিকে যেটা থাকবে তার অক্সিডাইজ হওয়ার প্রবণতা তত বেশি, সে তত ভালো বিজারক। এটা এই সিম্পল কনসেপ্টটা খেয়াল রাখবে। আর এই তড়িৎ যে আমি যে আমরা যেটা করলাম গ্যালভানিক কোষের সাংকেতিক প্রকাশ, এই গ্যালভানিক কোষের সাংকেতিক প্রকাশটাও তোমরা কিন্তু ভালো করে করবে। গ্যালভানিক কোষের সাংকেতিক প্রকাশ ইউপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী। এবার এখান থেকে তোমার জারণ বিজারণ সংক্রান্ত প্রশ্ন থাকে, স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন থাকে। ইনট সেল কি করে বার করা, ইনট সেল, ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। অ্যানোড আর ক্যাথোডটাকে বার করে নাও। ক্যাথোডটা হচ্ছে নিচের দিকের ধাতুটা ক্যাথোড আর উপরের দিকের ধাতুটা হচ্ছে অ্যানোড। এরকম করে তাদের রিডাকশন পোটেনশিয়ালের মানটা তোমাদের দেওয়া থাকবে পরীক্ষায়। এর পোটেনশিয়াল জাস্ট মাইনাস করে দাও, টোটাল কোষে তড়িৎচালক বলটা পেয়ে যাও। কারণ টোটাল কোষে তড়িৎচালক বলটা দুটো হাফ সেলেরই তো যোগফল। ড্যানিয়েল সেলের কি হয়েছে, দুটো হাফ সেল যোগ করা হয়েছিল। বাঁ দিকটা হচ্ছে অ্যানোড হাফ সেল অর্থাৎ অক্সিডেশন হাফ সেল, আর ডান দিকটা হচ্ছে রিডাকশন হাফ সেল। দুটো সেলের বিজারণ বিভবটাকে যোগ করলে তবেই তো তুমি টোটাল কোষের তড়িৎচালক বলটা পাবে। এবং সেটা কি ওয়েতে ব্যবহার করতে হবে, এই যোগটাই করতে হবে বিজারণ বিভব অনুযায়ী। তাহলে অ্যানোডের কি হচ্ছে, অ্যানোডের হচ্ছে জারণ বিভব, আর ক্যাথোডিক হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব। এবার ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের ক্যাথোডের বিজারণ বিভব আর অ্যানোডের জারণ বিভবটা যোগ করলে আমি টোটাল সেলটা পেয়ে যাবো। কিন্তু আমরা ইউপ্যাক কি বলছে, বিজারণ বিভব দিয়ে লিখতে হবে। তাহলে অ্যানোডের জারণ বিভবটাকে আমরা অ্যানোডের বিজারণ বিভব দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে সেই জন্য ইনট সেলটার মানটা কি আসছে, ইনট সেলের মান আসছে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। নিশ্চয়ই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে হবে না, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে, মাথাটা খাটাতে হবে যে কী ঘটনাটা ঘটছে। মুখস্থ করে এই চ্যাপ্টার কিন্তু উদ্ধার করা যাবে না। আমি অনেক জিনিস বললাম, জিনিসগুলো ভালো করে করো, বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করো, এই টাইপের যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তবেই কিন্তু এই জায়গাটা কনসেপ্টটা আসবে, ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা কিন্তু নান্সড ইকুয়েশন নিয়ে, যে তড়িৎদ্বার ইলেকট্রোড পোটেনশিয়ালের যে আমরা যে নন স্ট্যান্ডার্ড ওয়েতে যে মেজারমেন্ট, সেই নন স্ট্যান্ডার্ড ওয়েতে কিন্তু মেজারমেন্টটা আমরা করবো। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ।